প্রিয় দর্শক শ্রোতা, আসসালামু আলাইকুম। সবাইকে ডিফারেন্ট সোল্টার চ্যানেলে স্বাগতম। আজ গল্প পাঠ আয়োজনে আপনার সাথে আছি আমি গালিব সরকার। আজ আপনার জন্য পড়ছি সেবা প্রকাশন থেকে প্রকাশিত রকিব হাসানের কিশোর থ্রিলার তিন গোয়েন্দা সিরিজের জলদস্যুর দ্বীপ ১ এর প্রথম পর্ব। চলুন তাহলে শুরু করা যাক জলদস্যুর দ্বীপ ১। বইটি প্রথম প্রকাশিত হয়েছে আগস্ট ১৯৮৭ সালে। শুরু করছি জলদস্যুর দ্বীপ ১। মৃদু ঢেউয়ে দুলছে দুটি জাহাজ, একটি ব্রিটিশ, নাম সাউথ আটলান্টিক, অন্যটি স্প্যানিশ, নাম সান্তা মারিয়া। গায়ে গা ঘষা লেগে আওয়াজ উঠছে ক্যাচ ক্যাচ, শোনা যাচ্ছে সেকুলের ঝনাচ্ছন। মোটা দড়ি দিয়ে একটার সঙ্গে আর একটা বেঁধে রাখা হয়েছে। কখনো টান টান হয়ে যাচ্ছে দড়ি, ছেড়ে ছেড়ে অবস্থা, তারপরে আবার একেবারে ঢিল হয়ে যাচ্ছে। মাথার ওপর মস্ত খোলা আকাশ, গাঢ় নীল। শুধু অনেক পশ্চিমে হিস্প্যানিওলা পর্বতের ধোঁয়াটে চূড়োর মাথায় তুলোর মতো খানিকটা সাদা মেঘ ধীরে ধীরে ভেসে আসছে এদিকে। জাহাজ দুটোকে ঘিরে চক্কর দিচ্ছে একটা অ্যালবেট্রস। তুষার শুভ্র ছড়ানো বিশাল ডানায় স্থির, সামান্য তবু কাঁপনও নেই পালকগুলোতে। কি এক অদ্ভুত কৌশলে বাতাসে ভেসে রয়েছে পাখিটা। নিচে কাচের মতো পরিষ্কার পানিতে তার ছায়া ভেঙে যাচ্ছে ডলফিনের দাপাদাপিতে। কাছাকাছিই রয়েছে ঝাঁকটা। কখনো জাহাজের একেবারে কাছে চলে আসছে, পরক্ষণে একে অন্যকে তাড়া করে দূরে সরে নিয়ে যাচ্ছে আবার। জ্যান্ত এই ছবির সঙ্গে চমৎকার মানিয়ে গিয়েছে স্প্যানিশ জাহাজটা। রাজকীয় একটা কাঠের গ্যালিয়ন, লাল আর রূপালি রং করা কাউন্টার, পেছনের উঁচু পুপ সোনালি, কিছু পাল মাখন রাঙা, কিছু টকটকে লাল। অন্য জাহাজটা ঠিক তেমনি বেমানান, বড় একটা ক্যানভাস যেটা দিয়ে কামান ঢেকে রাখা হতো, সেটা এখন দুমড়ে মুচড়ে পড়ে আছে প্রধান ভাঙ্গা মাস্তুলের গোড়ায়। তাতে অসংখ্য গুলির ফুটো। জাহাজের উজ্জ্বল রং জায়গায় জায়গায় মলিন করে দিয়েছে শুকনো রক্তের কালচে দাগ। ডেকে জমাট রক্তের মাঝে বেকায়দা ভঙ্গিতে শুয়ে আছে নাবিকদের লাশ। কেউ শূন্য চোখে তাকিয়ে রয়েছে আকাশের দিকে, কেউ মুখ বুজে রয়েছে ডেকে, কেউ বা আবার চেয়ে আছে যেন গ্যালিয়নের পতাকা দণ্ডে উঠতে থাকা ভয়ঙ্কর পতাকাটার দিকে। তাতে আঁকা মানুষের হাড়ের একটা ক্রস, ক্রসের ওপর মরার খুলি, জলদস্যুদের প্রতীক চিহ্ন। অতি সাধারণ একটা দৃশ্য ছিল এটা শত শত বছর আগে, ইংল্যান্ডের রাজা দ্বিতীয় চার্লসের আমলে। সাউথ আটলান্টিক ২৫০ টনি জাহাজ স্প্যানিশ মেইন থেকে বাড়ি ফিরছিল ইংল্যান্ডে। পথে দেখা হয়ে যায় সান্তা মারিয়ার সঙ্গে। সান্তা মারিয়া তখন ওই অঞ্চলের সাগরের ত্রাস লুই ডেকেনি দখলে। লোকে বলে লুই ডেকেনি মানুষ না, মানুষরূপী খোদ ইবলিস। গায়ে ফরসে ওলন্দাজের মিশ্র রক্ত। নাবিকেরা তার নাম শুনলে আটকে উঠত তখন, কাউকে রেহাই দিত না ডেকেনি। এমনকি শিশু আর বৃদ্ধরাও নিস্তার পেত না তার হাত থেকে, নিষ্ঠুরভাবে খুন হয়ে যেত। সে ডাকাতের কবলে পড়ল ব্রিটিশ জাহাজটা। সেদিন ভোরে দিগন্তে দেখা দিল সান্তা মারিয়া। দূর থেকে দেখেই চিনল সাউথ আটলান্টিকের ক্যাপ্টেন রিচার্ড হ্যারিসন। চমকে উঠল। মহাদানব দেখা দিয়েছে, নিস্তার পাওয়া মুশকিল। তাদের ভাগ্য খারাপ। হঠাৎ করে বাতাস পড়ে গেল এই সময়, গতি কমে গেল জাহাজের। সান্তা মারিয়ার জাহাজ বড়, তার পালও বড়, পালে হাওয়া বেশি লাগে, ফলে ব্রিটিশ জাহাজের চেয়ে গতি বেশি এখন তার। দ্রুত এগিয়ে আসছে জলদস্যুর জাহাজ। বুঝে হলো ক্যাপ্টেন হ্যারিসন তার দিন শেষ হয়ে এসেছে। ঈশ্বরের কাছে অনুগ্রহ ভিক্ষা চাইল। নাবিকদের ডেকে ছোটোখাটো একটা বক্তৃতা দিল। তাদেরকে বলল, মরতেই যখন হবে বিনা লড়াইয়ে মরবে না, বীরের মতো লড়ে যাবে শেষ অবধি। যে কটা ডাকাতকে শেষ করে দেওয়া যায় ততই লাভ। বীরের মতোই লড়ল হ্যারিসন ও তার দল, কিন্তু টিকল না বেশিক্ষণ। পিলপিল করে জাহাজে উঠে এলো ডাকাতের দল, ঘিরে ফেলল। তারপর শুরু হলো পাইকারি গণহত্যা। ক্যাপ্টেনের হাতে খোলা তলোয়ার, মুখে ঈশ্বরের নাম। একে একে মারা গেল ব্রিটিশ জাহাজের সব নাবিক। পেছন থেকে মাথায় আঘাত খেয়ে হুমড়ি খেয়ে পড়ে গেল হ্যারিসন। মরল না ক্যাপ্টেন, তার সঙ্গী সাথীরা কেউ জীবিত নেই। ক্যাপ্টেনের ঠ্যাং ধরে হিড় হিড় করে সারা ডেকে টেনে হিঁচড়ে কষ্ট দিতে লাগলো কয়েকজন ডাকাত মিলে। অন্যেরা লুটপাট চালাতো জাহাজে। এরপর তাকে জিজ্ঞাসাবাদের জন্য আনা হলো ডেকেইনি সামনে। স্প্যানিশ মেই থেকে সহসা আর কোনো জাহাজ ছাড়বে কি না, ছাড়লে কোন দিকে যাবে জানতে চাইলো ডেকেইনি। কিন্তু মুখে খিল এঁটে রইল ক্যাপ্টেন, কোনো জবাবই দিল না। চাবুক দিয়ে তাকে যেভাবে খুশি পেটালো ডাকাতেরা, ক্যাপ্টেন অতল, টু শব্দ করল না। শেষে ডাকাতটাই বিরক্ত হয়ে হাল ছেড়ে দিল। হাত পিছমোড়া করে বেঁধে জাহাজের গা থেকে বের করে রাখা চওড়া একটা তক্তার সামনে দাঁড় করে দেওয়া হলো তাকে। কিন্তু ক্যাপ্টেনের চেহারায় মৃত্যু হয়নি। মেরে ফেলো বা যাই করো, থোয়াই কেয়ার করি, এমন একটা ভাব ফুটে রয়েছে তার চেহারার। এই ড্যাম কেয়ার ভাব দেখে চমকে গেছে ডাকাতরা। থমথমে নীরবতা বিরাজ করতে লাগলো। শুধু মাছ খেকো পাখির চিৎকার আর ঢেউয়ের মৃদু বিড়বিড় ছাড়া আর কোনো শব্দ নেই। খুনি লুই ডেকেইনি, যার অনেকগুলো ভয়ঙ্কর নাম, সেও ভুরু কুচকে তাকিয়ে রইল ক্যাপ্টেনের দিকে। তার নাম শুনলেই লোকে আটকে ওঠে, চেহারা দেখে ভিড়মি খায়। স্প্যানিশ মেইনের আতঙ্ক সেই দানব
শত্রুয়ের সামনেও এতখানি অটল থাকছে কি করে লোকটা? এত আত্মবিশ্বাস কিসের? জানে মরবে, তবুও এত শান্ত রয়েছে কি করে ইংরেজ ক্যাপ্টেন? কেমন যেন সন্দেহ জাগতে শুরু করেছে ডেকেনির মনে। ব্যাপারটা কি? কোনো মতে ঘাড় ঘুরিয়ে অনেক নিচে সাগরের দিকে একবার চাইলো ক্যাপ্টেন। তারপর তাকালো আবার ডাকাতদের মুখের দিকে। তাদের চোখে ঘৃণা নেই, ভয় নেই, রয়েছে কেবল একটা দ্বিধা। জয়ের আনন্দ ফুটে উঠতে পারছে না ঠিক মতো। ওদের দৃষ্টি স্থির ক্যাপ্টেনের কপালের দিকে। বন্দির ভুরুর উপরে একটা রক্তাক্ত কাটা জখমের উপরে আরেকটা জখম থেকে এক ফোঁটা রক্ত গড়িয়ে নামছে। ধীরে ধীরে সৃষ্টি হচ্ছে একটা ক্রুশ। অশুভ সংকেত, গুঞ্জন উঠল ডাকাতদের মাঝে। অদ্ভুত গুঞ্জন। বহুদূরের পাথুরিয়া সৈকতে সাগরের ঢেউ ভাঙল যেন কিছুক্ষণ, তারপর হঠাৎ করে থেমে গেল শব্দ। কথা বলে উঠেছে ক্যাপ্টেন। নরকের কুত্তার দল, চেঁচিয়ে উঠল ক্যাপ্টেন। তোদের সময় ঘনিয়ে এসেছে, আরেক পূর্ণিমা দেখার সময় পাবি না কেউ। রোদতপ্ত বাতাস চিরে দিল যেন ডাকাতদের মিলিত চিৎকার। গুলি করো! ভয়ঙ্কর কণ্ঠে চেঁচিয়ে উঠল কয়লার মতো কালো এক নিগ্রো। পের্রো, ভামো আভার! চাপা গলায় গর্জে উঠল আর এক স্প্যানিয়ার্ড। গোড়ালিতে দড়ি বেঁধে উল্টো করে লটকে দাও, গো গো করলো এক চোখা এক দানব। উডল উডল চালাও, শিক্ষা হয়ে যাবে বেটার, পরামর্শ দিল আরেকজন। চুপ! দস্যু সর্দারের তীক্ষ্ণ কণ্ঠ যেন চাবুক মেরে নীরব করে দিল সবাইকে। সে চেয়ে আছে ইংরেজ ক্যাপ্টেনের শান্ত হাসি হাসি মুখের দিকে। আশ্চর্য, মৃত্যুকে সামনে দেখেও ভয় পাচ্ছে না কেন লোকটা? আমার জাহাজ থেকে যেসব মোহর নিয়ে তোমরা মোহরের সঙ্গে মিশিয়েছ, ডেকেনিকে বলল ক্যাপ্টেন, তার মধ্যে বিশেষ একটা ডাবলুন রয়েছে, মন্ত্রপুত অভিশপ্ত মোহর। তোমাদের ভাগ্য নির্ধারিত হয়ে গেল ডেকেনি, তোমরা মরছ। জোসেফ বোন নামের নাম নিশ্চয় শুনেছ? লাল ছিল সেই বিখ্যাত দস্যু, ছায়ার মতো যার গতিবিধি ছিল। গত সপ্তাহে পোর্ট রয়্যালে ধরে আনা হয়েছিল তাকে। ওই মোহরটা ছিল তার পকেটে। মৃত্যুর আগে কি করেছে সে জানো? ফাঁসি কাটে দাঁড়িয়ে মোহরটাতে 3বার থুতু ছিটিয়ে অভিশাপ দিয়েছে যে যার হাতেই যাবে ওই মোহর ধ্বংস হয়ে যাবে সে, খুব দ্রুত। কেঁপে উঠল কুসংস্কারে আচ্ছন্ন নাবিকেরা। আবার উঠল ভয়ের গুঞ্জন। সে মোহরটা এই জাহাজেই আছে। ইংল্যান্ডের রাজার কাছে নিয়ে যাচ্ছিলাম, বলে গেল ক্যাপ্টেন। আমার অবস্থা তো দেখতেই পাচ্ছ, 7 দিনে বেশি টিকলাম না। তার মানে বউনের অভিশাপ কাজ করেছে। তোমাদেরও সময় ঘনিয়ে আসছে, রেহাই পাবে না কিছুতেই। তোমার ধনের সঙ্গে মোহর এখন মিশে গেছে। বাঁচতে হলে এখন সব মোহর ঢেলে দিতে হবে সাগরে। সেটা করার কলজে তোমার হবে না, কাজেই মরেছ। জবান বন্ধ হয়ে গেছে ডাকাতদের। থমথমে হয়ে গেছে চেহারা। মনে মনে ঈশ্বরের নাম নিচ্ছে কেউ কেউ। সবার মুখে স্পষ্ট ভয়। নীল আকাশের দিকে নীল চোখ তুলে তাকালো ক্যাপ্টেন হ্যারিসন। ঈশ্বর, আমার ডাক শুনতে পাচ্ছ? বউনের অভিশাপের সঙ্গে মিলিয়ে অভিশাপ দিচ্ছি আমি। মোহরের ধ্বংস ক্ষমতা জোরালো করো, আরও আরও অনেক বেশি জোরালো, যতক্ষণ না গর্জে উঠল ডেকেনির পিস্তল। আগুনে একটা হালকা ছুটে এলো ক্যাপ্টেনের বুকে। কথা থেমে গেছে হ্যারিসনের। আকাশের দিকেই চেয়ে রয়েছে নীল চোখের তারা। ঠোঁট কাঁপলো সামান্য, তারপর স্থির হয়ে গেল। উল্টো ডিগবেজি খেয়ে দেহটা ঝপাং করে পড়ল পানিতে। ছুটে এসে দাঁড়ালো ডাকাতেরা রেলিংয়ের ধারে। লাশটা দেখা যাচ্ছে না, ডুবে গেছে। পানিতে অদ্ভুত একটা গোল ঢেউয়ের চক্র ক্রমেই ছড়িয়ে যাচ্ছে। ঠিক মাঝখান থেকে ফুটফুট করে উঠছে লালচে বুদবুদ। মাছ তোলার পালের দড়িতে বাড়ি খেয়ে গঙ্গানি তুললো এক ঝলক বাতাস। কি হলো? আটকে উঠলো ডেকেইনি, মুখ রক্তশূন্য। বোধহয় অ্যালবেট্রস। মুখ তুলে চেয়ে থেমে গেল কোয়ার্টার মাস্টার ব্ল্যাক জিউস। কই? নেই তো, কখন চলে গেছে? আরে দেখো দেখো! সবাই স্তব্ধ হয়ে গেল ডাকাতেরা। পশ্চিম দিগন্তে উত্তর দক্ষিণ দিকে দেখা দিয়েছে যেন গাঢ় বেগুনি একটা চওড়া মেঘলা আকাশের নীল ঢেকে দিয়েছে। খুব নিচু দিয়ে ধেয়ে আসছে যেন ওদেরকেই গ্রাস করার জন্য। জলদি! চেঁচিয়ে উঠে আদেশ দিল ডেকেইনি। জলদি জাহাজে গিয়ে ওঠো সব্বাই! কোলা ব্যঙ্গের স্বর বেরোলো তার কণ্ঠ থেকে। ঠোঁট শুকিয়ে কাঠ। হেরিকনের প্রথম ঝাপটেই ব্রিটিশ জাহাজের সঙ্গে বাঁধন ছিন্ন হয়ে গেল ডেকেইনির জাহাজের। প্রচণ্ড ঝটকা দিয়ে ফুলে উঠল সামনের পাল। দড়ির টানে যেন উড়ে গিয়ে পড়ল সাগরে। চোখের পলকে হারিয়ে গেল ফেনায়িত ঢেউয়ের তলায় দুজন ডাকাত। কাকতালীয় ঘটনাই বোধ হয়। এই দুজন বেশি কষ্ট দিয়েছিল ইংরেজ ক্যাপ্টেনকে। ব্যাপারটা অন্য নাবিকদের চোখ এড়ালো না। ওরা ধরে নিল এতে ঈশ্বরের হাত রয়েছে। আবার ঝাপটা দিল ঝড়ো বাতাস। এত জোরে বাতাস বইতে আগে কখনো দেখেনি ডাকাতেরা। শান্তা মারিয়ার নাক ঘুরে গেল সাঁই করে। হালকা একটা শোলা যেন এত বড় জাহাজটা। পাহাড় সমান উঁচু ঢেউ ভেসে উঠল, আছড়ে পড়ল জাহাজের উপর। প্রধান মাস্তুলের প্রায় অর্ধেকটাই ডুবে গেল সে ঢেউয়ে। অনেক কষ্টে যেন নাকান চুবানি ক্ষয় দূরের মতো ভেসে উঠল আবার জাহাজ। 7 দিন 7 রাত রইল ভয়াবহ ঝড়। 9 জন ডাকাত মরল।
বাকি যারা রইল জাহাজের পানি ছেঁচা তো দূরের কথা, তাদের দাঁড়ানোর ক্ষমতাও নেই আর। টলতে টলতে জাহাজের ক্যাপ্টেনের কাছে এসে কোয়ার্টার মাস্টার বলল, সমস্ত মোহর ফেলে দিন, নইলে বাঁচবে না একজনও। রাজি হলো না ডেকেইনি। চেঁচিয়ে শাসাতে শুরু করলো। ব্ল্যাক জিউস পেছনে অন্যরা এসে দাঁড়ালো, তারাও কণ্ঠ মেলালো কোয়ার্টার মাস্টারের সঙ্গে। জিউসকে গুলি করে মারলেন ডেকেইনি। 8 দিনের দিন বাতাস পড়ে গেল। কাচের মতো স্থির শান্ত পানিতে চুপচাপ ভেসে রইল জাহাজ। অবস্থা কাহিল। খাবার আর পানির সমস্যা দেখা দিল। পানিতে নোনা পানি মিশে গেছে। মাংস আর রুটি পচে ফুলে উঠেছে। পোকা কিলবিল করছে ওতে, খাওয়ার অযোগ্য। বিড়বিড় করে কার উদ্দেশ্যেও গালি দিল যেন ডাকাতেরা, কে জানে। সন্ধে নাগাদ দুটো দলে ভাগ হয়ে গেল ওরা। একদল চায় সমস্ত মোহর পানিতে ফেলে দেওয়া হোক, তাতে জীবন বাঁচলেও বাঁচতে পারে। আর একদল অত ভয় পেল না, তারা ডেকেনিকে সমর্থন করলো। তর্ক বিতর্ক থেকে মারাত্মক লড়াই, তারপর খুন জখম, খতম করে দেওয়া হলো বিদ্রোহীদের। জলদস্যুর নিয়ম অনুযায়ী সাগরে ফেলা হলো লাশগুলো। স্থির সাগর আর স্থির রইল না। জাহাজের আশেপাশে কিলবিল করতে লাগলো শয়ে শয়ে হাঙর। পরের 6 দিনে আরও অনেকে দল পাল্টালো, বিদ্রোহী হয়ে উঠল। আগের সঙ্গীদের পরিণতি হলো এদেরও। যারা মরল তারা বরং বেঁচে গেল, যারা বেঁচে রইল তাদের খাবার নেই, পানি নেই, তৃষ্ণায় ছাতি ফাটে ফাটে। অগত্যা রামের বোতল খুলে গলায় ঢালল কড়া মদ, কণ্ঠনালী জ্বালিয়ে দিল তরল আগুন। ডেকে গড়াগড়ি খেতে লাগলো সবাই। নেশার ঘরে অন্তত খিদের কষ্ট আর তৃষ্ণা ভুলে রইল। দুর্বল কণ্ঠে বিখ্যাত দলদস্যু মর্গানের গান ধরল, ইফ দেয়ার বি ফিউ অ্যামস্টং আস, আওয়ার হার্টস আর ভেরি গ্রেট, অ্যান্ড ইচ উইল হ্যাভ মোর প্ল্যান্ডার, অ্যান্ড ইচ উইল হ্যাভ মোর প্লেট। কিন্তু পরের দিনই আর হার্ট তত বড় থাকলো না। নেশা ছুটে গেছে। ক্ষুধা তৃষ্ণা পাগল করে তুললো যেন ওদের। শীষ দিয়ে সঙ্গীদের চাঙ্গা করে তোলার ব্যর্থ চেষ্টা করলো লুই ডেকেইনি। কাচের মতো সমতল রয়েছে এখনো সাগর। শীষ দিয়েই বাতাসকেও আমন্ত্রণ জানালো ডেকেইনি, কিন্তু বাতাসও সাড়া দিল না তাতে। সাগরকে রক্তাক্ত করে দিয়ে যেন মস্ত একটা রক্তলাল সূর্য অস্ত গেল সেদিন। মাথায় লাল একটা বড় রুমাল বেঁধে একজন সহকারীকে ডাকলো সর্দার। সারাদিন রাম গিলেছে, গলা শুকিয়ে শিরীষ কাগজের মতো খসখসে হয়ে আছে। জানালো সঙ্গীদেরকে। আরও এক বোতল এনে দেওয়ার অনুরোধ করলো। বোতল এনে দিল লোকটা, কিন্তু মুখ তুলল না সর্দার। রেলিংয়ে হাত রেখে শান্ত চোখে তাকিয়ে রইল সাগরের দিকে। হাতটার দিকে ভালোভাবে নজর পড়তেই চমকে উঠল লোকটা। চোখ বড় বড় হয়ে গেল। সর্দারের হাতের উল্টো পিঠে সাদা ধুলো লেগে রয়েছে যেন একটা গোল দাগ। ডেকেইনির এই সহকারী পোড় খাওয়া নাবিক। অনেক দেখেছে, অনেক শুনেছে, জাতে ফরাসি। ছুটে গেল সে সহকারীদের কাছে। মুখ ছাই, চোখ ঠিকরে বেরোবে যেন। বলল, ওকে প্লেগ ধরেছে। এটুকু বলে চুপ হয়ে গেল। ভয়েল এক হাতওয়ালা এক কামানবাজ লাফিয়ে উঠে দাঁড়ালো। গাল দিয়ে উঠল অস্ফুট স্বরে, অনেক সাগরে ঘুরেছে সে, অভিজ্ঞতা আছে অনেক, জানে এখন কি করা দরকার। টান মেরে খাপ থেকে ছুরি বের করলো, কিন্তু খপ করে তার হাত চেপে ধরলো ফরাসি ডাকাত। কাদের উপর দিয়ে একবার চট করে তাকিয়ে দেখলো ডেকেইনি দেখছে কিনা। সে রাতে নেশার বিভোর হয়ে আছে ডেকেইনি। এই সময় চুপি চুপি নৌকা নামালো অবশিষ্ট নাবিকরা। এই একটিমাত্র নৌকোয় ঝড়ের কবল থেকে রেহাই পেয়েছে। জ্যোৎস্না উজ্জ্বল সাগরে ধীরে ধীরে দাঁড় বেয়ে পালালো ওরা। জানে না কড়া রোদ নৌকার কাঠের সর্বনাশ করে দিয়েছে, প্রতিটি জোড়া প্রায় আলগা। তবে সেটা জানলো শীঘ্রই। পুরো 3টা দিন অমানুষিক পরিশ্রম করলো ওরা। পালা করে কেউ দাঁড় বাইলো, কেউ পানি সেচছিল। তারপর তাদেরকে তুলে নিল একটা স্প্যানিশ জাহাজ। কয়েকটা প্রশ্ন করে জেনে নিল ক্যাপ্টেন ওরা কারা। আর একটি কথা না বলে জলদস্যুকে নিয়ে গিয়ে ঝুলিয়ে দিল ফাঁসিতে। জেগে উঠে দেখলো ডেকেইনি সবাই চলে গেছে তাকে ফেলে, একটা রামের বোতলও রেখে যায়নি। সারাটা দিন অদ্ভুত এক তন্দ্রার ঘোরে কেটে গেল তার। রাতে আবার ঝড় এলো, তুমুল ঝড়। খানিকক্ষণ একাই জাহাজটাকে সামলানোর চেষ্টা করলো, তারপর হাল ছেড়ে দিতে বাধ্য হলো শিগগিরই। প্রচণ্ড ক্লান্তিতে ভেঙে পড়েছে শরীর। হাঁপাতে হাঁপাতে কেবিনে এসে ঢুকলো সে। ঘুম ভাঙলে খেয়াল করলো ডেকেইনি ঢেউয়ের দোলা থেমে গেছে, জাহাজ প্রায় স্থির। অবাকই লাগলো তার। ডেকে বেরিয়ে হা হয়ে গেল। একটা দ্বীপের ধারে চলে এসেছে জাহাজ। অনেক বড় দ্বীপ, এ মাথা ও মাথা দেখা যায় না। একটা প্রাকৃতিক বন্দরে ঢুকেছে জাহাজ। চারদিকে পাহাড়। কী করে ঢুকলো এখানে? ভালো করে দেখলো, না না, চারদিকে পাহাড় নয়, একদিকে খোলা আছে। পথটা এত সরু যে কোনো মতে ঢুকতে পেরেছে জাহাজটা। 3 দিক থেকে ঘিরে রাখা ধূসর পাথুরে পাহাড়ের খাড়া দেয়াল। জাহাজটা যতখানি উঁচু ঠিক ততখানি। হাত বাড়ালেই ছোঁয়া যায় দেয়াল। ইচ্ছা করলে জাহাজ থেকে লাফিয়ে নামা যায় ওখানে। অবশেষে নামলেও ডেকেইনি। সরু একটা গিরিপথ মতো রয়েছে সাগরের দিকে। সাগর দেখতে পাচ্ছে না, তবে ঢেউয়ের শব্দ কানে আসছে। ওই পথেই ঝড়ের সময় ঢুকেছে জাহাজ। এসে পড়েছে পাহাড় ঘেরা ছোট্ট খাঁড়িতে। জায়গাটা ভালোই, কিন্তু প্রথমে দেখা দরকার
ঘন জঙ্গলে মানুষ কেউ আদিবাসীরা লুকিয়ে আছে কিনা। পানির ধার ঘেঁষে থাকা জঙ্গলে ঢুকে পড়ল ডেকেইনি। দেখে শুনে নিশ্চিত হলো আর কোনো মানুষ নেই। পাহাড়ের বেশ ওপরে একটা পাথরে আরাম করে বসে চারপাশটা দেখলো সে। খুশি হলো। চমৎকার জায়গা। মর্গানের গানটা মনে পড়তে হাসলো মনে মনে। এখন সে ছাড়া আর কেউ নেই মোহরের ভাগ্নের। যা আছে তা সব একার। আর হ্যাঁ, জাহাজটা খাইতে ঢুকতে যখন পেরেছে এখান থেকে বেরোতেও পারবে। সে একাই চালিয়ে নিয়ে যেতে পারবে জাহাজ। তবে তার আগে শরীরের শক্তি ফিরিয়ে আনতে হবে। নিশ্চয়ই খাবার আর পানি আছে দ্বীপে। প্রচুর খাবার নিয়ে তুলতে পারবে জাহাজে। পিঁপেগুলোতে পানি আর পানি। তারপর কোনো এক সুদিন দেখে পাল তুলে দিবে খোলা সাগরে। ভেসে পড়লেই হলো। দেখিয়ে ছাড়বে সে তার সঙ্গীদেরকে। কেউ যদি বেঁচে থাকে তখনও। সে একাই 100। তাদের মতো কাপুরুষ নয়। কোন জায়গায় রয়েছে ম্যাপ দেখে অনুমান করলো ডেকেইনি। খাবার আর পানি পাওয়া গেছে। পেট ঠান্ডা, ফলে মাথাও ঠান্ডা। ভাবতে ভাবতে হঠাৎ মেরুদণ্ড বেয়ে ঠান্ডা ভয়ের একটা স্রোত নেমে গেল তার। আশ্চর্য, এতক্ষণ মনে পড়েনি কেন? সে অভিশপ্ত মোহর। এটা রয়েছে মোহরের স্তূপে। ব্যাপারটাকে কুসংস্কার বলে আর হেসে উড়িয়ে দিতে পারছে না এখন। ওরকম সাংঘাতিক একটা জিনিস নিয়ে আবার সাগরে ভাসতে সাহস হলো না তার। উপায়? সহজ একটা উপায় আছে। সব মোহরগুলোই দ্বীপের কোথাও লুকিয়ে রেখে যাবে। তারপর ভালো মজবুত আর একটা জাহাজ আর দুঃসাহসী একদল নাবিক নিয়ে আবার ফিরে আসবে। এবার এমন লোক আনবে যারা আগের নাবিকদের মতো কাপুরুষ নয়। গর্ত করে তাতে মোহর লুকিয়ে রাখতো তখন লোকে। কিন্তু ডেকেইনি অত খাটনির দরকার মনে করলো না। পাহাড়ের গায়ে একটা গর্ত খুঁজে বের করলো। গোটা তিনেক পিপে একটার উপর আর একটা রাখা যাবে গর্তে। মোহরের স্পর্শে উত্তেজনা জাগায় তার। কিন্তু এখন লাগছে ভয়, অস্বস্তি। প্রায় প্রতি খাবলা মোহর থেকে একটি মোহর তুলে এনে সাবধানে দেখছে। মনে হচ্ছে এটাই বুঝি সেই অভিশপ্ত মোহর। ক্যানভাসের ওপর মোহর রেখে 4টে কোণা এক করে বেঁধে পোটলা বানালো সে। একটা খালি পিপে রেখে এলো গর্তে। তারপর পোটলা কাঁধে নিয়ে চলল। পোটলার সমস্ত মোহর পিপে ঢেলে আরও নিতে হলো। নিয়ে গেল আরেক পোটলা। জাহাজে মোহরের স্তূপ যতই ছোট হয়ে আসছে মন ততই ভারমুক্ত হয়ে যাচ্ছে। হারামি মোহরটা বোধহয় চলে গেল এবার জাহাজ থেকে। আর কোনো ক্ষতি করতে পারবে না। আগুন ঢালছে যেন সূর্য। কাজ করতে করতে ঘেমে নিয়ে গেল ডেকেইনি। কিন্তু অবশেষে দেখা হলো মোহরের স্থানান্তর। শেষ হলো মোহরের স্থানান্তর। কাজ শেষ করে পাহাড়ে উঠে আরেকবার ভালো মতো দেখলো চারপাশটা। দিকচিহ্ন গেঁথে নিচ্ছে মনে। ফিরে এলে সহজেই যাতে গর্তটা খুঁজে পায়। জাহাজে এসে কেবিনে ঢুকে কাগজ কলম বের করলো। নিখুঁত একটা ম্যাপ এঁকে নেবে। শুধু চোখের আন্দাজের ওপর ভরসা রাখতে চায় না। প্রায় ঝড় বয় এদিকে। সে যখন ফিরে আসবে দ্বীপের এখানকার চেহারা তখন নাও থাকতে পারে। তাই যেসব জিনিস নষ্ট হওয়ার আশঙ্কা নেই ওগুলোকেই প্রধান চিহ্ন দিয়ে এঁকে ফেললো ম্যাপ। হঠাৎই খেয়াল করলো যেন সে বড় বেশি নীরব অঞ্চলটা। উত্তাপ নেমে যাচ্ছে দ্রুত। বাইরে প্রখর রোদ, অথচ শীত লাগছে তার। গায়ে কাঁটা দিচ্ছে। আবার অস্বস্তি ফিরে এলো মনে। হৃৎপিণ্ডের গতি বাড়ল। জোর করে মন থেকে ভয় তাড়ালো সে। খুনিলুই আর যাই হোক, কাপুরুষ একথা যেন কেউ বলতে না পারে। ডেকে বেরিয়ে এলো সে। চারদিকে নির্জন, সে আগের মতোই। যতদূর চোখ যায় সন্দেহজনক কিছু দেখা যাচ্ছে না। পাহাড়ে পাথরে আঁচড়ে পড়া ঢেউয়ের মৃদু গুমরানি ছাড়া আর কোনো শব্দও নেই। আপন মনেই মাথা ঝাঁকিয়ে আবার কেবিনে ঢুকতে যাবে, চমকে উঠল একটা তীক্ষ্ণ শব্দে। ঠিক জাহাজের উপরেই ভেসে রয়েছে একটা মস্ত অ্যালবেট্রস। অতি পরিচিত মনে হলো পাখিটাকে। মুক্ত করে রক্ত সরে গেল ডেকেইনি। সত্যি দেখছে তো নাকি কল্পনা? এই পাখিটাকেই দেখছিল না সাউথ আটলান্টিক দখল করার সময়? আরে দূর, যত সব কুসংস্কার। মনকে বোঝালো সে। কোমর থেকে পিস্তল খুলে নিয়ে তুলল পাখিটাকে গুলি করার জন্য। ডেকে নিয়ে মনের কথা পরিষ্কার করতে পারছে যেন পাখিটা। ছায়ার মতো নিঃশব্দে দ্রুত ভেসে সরে গেল সীমার বাইরে। পাখিটার আসার অপেক্ষায় রইল ডেকেইনি। সীমার বাইরে যতক্ষণ ভেসে বেড়ালো অ্যালবেট্রস, ধীরে ধীরে এগিয়ে আসতে লাগলো আবার। মাঝে মাঝে বিষণ্ণ কণ্ঠে ডেকে উঠছে, মাথা নাড়ছে জ্ঞানী মানুষের ভঙ্গিতে। জোরে থুতু ফেলল ডেকেইনি। ভয় তাড়াচ্ছে আসলে মন থেকে। জীবনে এই প্রথমবার সত্যি ভয় পেয়েছে সে। 2 লাফে কেবিনে এসে ঢুকলো আবার। মোটা একটা মোমের গায়ে পিস্তলটা কক করা অবস্থায় ঠেস দিয়ে রেখে পালকের কলম তুলে নিল। 2-3 টানে এঁকে শেষ করলো ম্যাপটা। কালি ঝাড়তে গিয়েই ঘটলো ঘটনা। তার জামার আস্তিনে একটা ভাঁজ থেকে ঠুন করে টেবিলে পড়লো একটা জিনিস। ধরাস করে বুকের খাঁচায় বাড়ি মারল ডেকেইনি হৃৎপিণ্ড। দম বন্ধ করে ফেলেছে। ঠিকরে বেরিয়ে আসবে যেন চোখ। একটা সোনার মোহর। কয়েক মুহূর্ত মোহরটার দিকে চেয়ে রইল ডেকেইনি। বিশ্বাস করতে পারছে না। অস্ফুট একটা শব্দ করে লাফিয়ে উঠে দাঁড়ালো। মোহরটার দিক থেকে চোখ সরাচ্ছে না।
মন্ত্রমুগ্ধ করে ফেলেছে যেন তাকে জিনিসটা, সে জানে ওটা কি। কোনোভাবে এই সাংঘাতিক জিনিসটা তার আস্তিনের কাছে আটকে গিয়েছিল, যেন ইচ্ছা করে মোহরটা যেন জীবন্ত, জানে বোঝে সব কিছুই। অনুমান করলো ডেকেইনি, এই সেই অভিশপ্ত মোহর, যার গায়ে 3বার থুতু ছিটিয়েছিল বাউন। কিন্তু কেন তার হাতে আটকালো? কেন কুপেতে পড়লো না? মোহরটার দিকে কাঁপা কাঁপা হাত বাড়ালো ডেকেইনি, খেয়ালই করলো না টেবিল ঘেঁষে দাঁড়িয়েছে সে। তার শরীরের কাঁপুনিতে টেবিল কাঁপছে, মোমের গায়ে ঠেস দিয়ে রাখা পিস্তলটা ধীরে ধীরে নড়ছে, ঘুরে যাচ্ছে নলের মুখ। ভারসাম্য হারিয়ে একসময় খটাস করে পড়লো পিস্তল, গর্জে উঠল। রক্তলাল একটা আগুনের শিখা ছিটকে বেরোলো কালো নলের মুখ থেকে, ছুটে এলো ডেকেইনির বুক লক্ষ্য করে, পোড়া বারুদের গন্ধ বাতাসে। পুরো 3 সেকেন্ড যেন কিছুই টের পেল না ডেকেইনি। বুকের কাছে তীক্ষ্ণ একটা ব্যথা শুরু হলো, বাড়ানোর ডান হাত বাড়ানোই থেকে গেল। চোখ মোহরের দিকে স্থির, কোনো প্রতিক্রিয়া নেই তার মাঝে। ব্যথা শুরু হতেই বাঁ হাতে চেপে ধরল বুক, ধীরে ধীরে হাতটা তুলে আনলো চোখের সামনে। রক্ত! এতক্ষণ যেন বুঝতে পারলো সে গুলি খেয়েছে। রক্ত সরে গেল মুখ থেকে, ঝড়ো বাতাসে লতার মতো কেঁপে উঠল তার শরীর। ধপ করে বসে পড়ল চেয়ারে, 2 হাত চেপে রয়েছে ক্ষতস্থানে। দেখতে পাচ্ছে গল গল করে বেরিয়ে আসছে তজা দেখতে পাচ্ছে গল গল করে বেরিয়ে যাচ্ছে তাজা রক্ত, জীবনী শক্তি নিংড়ে বের করে নিয়ে যাচ্ছে। কোনো উপায় নেই, ঠেকানোর কোনো উপায় নেই। ধীরে, অতি ধীরে সামনের দিকে ঝুলে পড়তে শুরু করলো তার মাথা, চোখে রাজ্যের ঘুম। 2 হাত টেবিলে বিছিয়ে তাতে কাত করে মাথা রেখে নীরবে যেন ঘুমিয়ে পড়লো দস্যু সর্দার। হাতের রক্ত গালে লেগেছে, তাতে একটা মাছি বসলো, নড়ল না ডেকেইনি। তার আবার কোনো চেষ্টা নেই, আরামে বসে রক্ত চুষতে থাকলো মাছিটা। ওটার দেখা দেখে আরেকটা এসে বসলো, আরেকটা, আরও একটা। দেখতে দেখতে মাছির জটলা জমে গেল, তবুও নড়ল না এককালের মহাপরাক্রমশালী দস্যু খনি লুই। কেবিনের খোলা জায়গায় চকিতের জন্য একটা সাদা ছায়া দেখা গেল, জানালার একধারে ধার ঘেঁষে উড়ে গেল অ্যালবেট্রসটা। তীক্ষ্ণ চিৎকার করে উঠল। এসবের কিছুই দেখলো না, শুনলো না লুই ডেকেইনি। গাঢ় নীল আকাশে ধপধপে সাদা ডানা মেলে উড়ে চলল পাখিটা, দূর হতে দূরে মিলিয়ে গেল একসময় দিগন্তে। ইংরেজ ক্যাপ্টেন রিচার্ড হ্যারিসনের মৃত্যুর পর ডেকেইনির জাহাজের যত অঘটন ঘটেছে সেগুলোর অভিশপ্ত মোহরের জন্য নাও হতে পারে। অভিশাপের ফলেই ঝড় এসেছে এটা মনে করারও তেমন কোনো কারণ নেই। ঝড়টা হয়তো এমনিতেই আসতো, কারণ হঠাৎ করে বাতাস পড়ে গিয়েছিল ঝড়ের পূর্বাভাস, যার ফলে পালাতে পারেনি ব্রিটিশ জাহাজটা, বার্গ জাতীয় জাহাজ ওটা। বাতাস ঠিক থাকলে সান্তা মারিয়ার চেয়ে গতিবেগ অনেক বেশি হতো, ধরতে পারতো না হয়তো ডেকেইনি। এমন হতে পারে কুসংস্কারচ্ছন্ন ডাকাতদের মনে ভয় ঢুকিয়ে দিয়ে গেছে ক্যাপ্টেন হ্যারিসন, আর তাতেই একের পর এক অঘটন ঘটিয়েছে তারা। তবে প্রত্যক্ষভাবে যদিও বা না হয়, পরোক্ষভাবে ওসব অঘটনের জন্য মোহরটা যে দায়ী তাতে কোনো সন্দেহ নেই। যাই হোক যাই হোক, বছরের পর বছর পেরোলো, প্রকৃতিতে নানা পরিবর্তন এলো গেল। কত সূর্য উঠলো ডুবলো, বৃষ্টি এলো, বাতাস বইলো, এত কিছুই হলো। কিন্তু লুই ডেকেইনির পর আর দীর্ঘদিন কোনো মানুষ এলো না এই দ্বীপে। জাহাজ আর দেখা যায় না এখন, তার উপর লতাগুল্ম জন্মেছে, ডালপাতা পড়েছে, ঢাকা পড়ে গেছে গ্যালিয়ন। রাজা দ্বিতীয় জেমস যখন ইংল্যান্ডে রাজত্ব করছেন তখন একদিন ভীষণ ঝড় বইল। ছোট্ট খাঁড়ির যে একটা দিক খোলা ছিল সেটাও বন্ধ হয়ে গেল পাথর ধসে। সাগরে পানি ঢোকার আর কোনো পথই রইল না। অদ্ভুত একটা কবর যেন গোল হয়ে গেল জলদস্যুর জাহাজের। আরও বছর গেল, আরও অনেক জঞ্জালের নিচে চাপা পড়লো ডেকেইনির জাহাজ। রানী অ্যানের যেদিন অভিষেক হলো, যেদিন তিনি মাথায় মুকুট পরলেন, সেদিন ভেঙে পড়লো জাহাজের সমস্ত মাস্তুল, লতাপাতা ছিঁড়ে একাকার করলো। তারপর ওগুলো আবার ঢাকা পড়তে শুরু করলো নতুন লতাপাতায়। রাজা প্রথম জর্জের আমলে একেবারে অদৃশ্য হয়ে গেল জাহাজটা, ওটার আর কোনো চিহ্নই দেখা যায় না বাইরে থেকে। রাজার দ্বিতীয় জর্জের আমলে একটা জাহাজ এসে ফিরল দ্বীপে, পানি ফুরিয়ে গেছে, পানি দরকার নাবিকতে, পানি নিয়ে চলে গেল তারা, দ্বীপের গোপন রহস্য গোপনই থেকে গেল। রাজার তৃতীয় জর্জের আমলে কয়েকটা জাহাজ এসে ফিরল একসঙ্গে, ইতিমধ্যে 100 বছর পেরিয়ে গেছে, তারাও জানলো না দ্বীপের রহস্য। পানি আর খাবার দরকার, জোগাড় করে নিয়ে চলে গেল। বছর গেল। রাজা চতুর্থ জর্জের সময় জাহাজডুবি হয়ে এক নাবিক এসে আশ্রয় নিল ডেকেইন দ্বীপে। পুরো একটা বছর নিঃসঙ্গ জীবন কাটালো সে তো ওখানে, কিন্তু এতদিনও দ্বীপের গোপনীয়তা গোপনই রইল তার কাছে। একদিন একটা জাহাজ এলো, সেই জাহাজে করে দেশে ফিরে এলো নাবিক ভিখিরির মতো মরার জন্য। কোনোদিনই জানলো না 7 রাজার ধন তার হাতের কাছেই ছিল একটি বছর। বছর পেরোলো, রাজা চতুর্থ উইলিয়ামসের রাজত্ব শেষ হলো, এলেন রানী ভিক্টোরিয়া। রাজা সপ্তম এডওয়ার্ডও গেলেন, পঞ্চম জর্জ গেলেন, ইংল্যান্ডের সিংহাসনে বসলেন রাজা অষ্টম এডওয়ার্ড।
তখনও দ্বীপ তার গোপনীয়তা ফাঁস করল না। রাজকোষের মোড়ের একটা মস্ত স্তূপ লুকিয়েই রেখে দিল খালির কবরে। একদিন রাজা ষষ্ঠ জর্জ বসলেন ইংল্যান্ডের সিংহাসনে। তারও অনেক পরে দ্বীপে নামলো কয়েকজন মানুষ। অবশেষে প্রায় 300 বছর পর গোপনীয়তা ফাঁস না করে আর পারল না জলদস্যু দ্বীপ। চিলেকোঠার জানালার কাছে নাক ঠেকিয়ে বন্দরের কালো পানির দিকে শূন্য চোখে চেয়ে আছে বব কলিন্স। নভেম্বরের সন্ধ্যা নামছে। তার জীবনে আরেকটা বিষণ্ণ সন্ধ্যা। বাইরে মন খারাপ করে দেয়া ঝিরঝিরে বৃষ্টি। মাত্র 15টা শীতকাল পেছনে ফেলে এসেছে বব। সামনে আরো কত শীত পড়ে রয়েছে কে জানে। ভাবতেই কালো হয়ে গেল তার অপুষ্ট রক্তশূন্য ফ্যাকাশে মুখ। সুখ কাকে বলে জানে না বব। সোনালি স্মৃতি হয়ে রয়েছে শুধু হাতে গোনা কয়েকটা ঘন্টা। সেই যে দূর সাগর থেকে অনেকদিন পর যখন দেখা করতে এসেছিল তার নাবিক বাবা, তখনকার স্মৃতি। বাবার পথ চেয়ে আর কোনো দিন গোনার প্রয়োজন হবে না। রোজ সকালে খবরের কাগজের পাতা উল্টে সিওএফ জাহাজটার টাইম টেবিল দেখারও কোনো কারণ নেই আর। পানি জমলো চোখের কোণে। ফোঁটা বড় হয়ে নামলো গাল বেয়ে। চিবুক থেকে ঝরে পড়লো টপাটপ। কিন্তু মুছল না বব। পাথর হয়ে গেছে যেন। এই চিলেকোঠায়ই ববের জন্ম। তার মা যখন মারা গেল তখন তার বয়স 13। বাবা দূর সাগরে, কোনো খোঁজ খবর নেই। সেই থেকে জীবনযুদ্ধে বব একা, খবরের কাগজ বিক্রি করে পেট চালায়। তার ছোট করে ছাটা সোনালি চুলের সন্ধ্যার ছায়া, ঘন নীল মায়াময় চোখে তারা নিষ্প্রভ। খবরের কাগজে জাহাজ দুর্ঘটনার কথা জানলো সে রাতে। দু চোখের পাতায় এক করতে পারেনি সে রাতে। বিছানায় শুধু এপাশ ওপাশ করেছে সারা রাত। বাবার মঙ্গল কামনা করে ঈশ্বরের কাছে প্রার্থনা করেছে। কয়েক হপ্তাহ পর এলো সুসংবাদ। সিওএবের 2-3 জন ভাগ্যবানের মাঝে তার বাবা একজন। সুস্থ হয়ে উঠেছে বোস্টনে এক হাসপাতালে। তখনই ছুটে যেতে ইচ্ছা করছিল তার, কিন্তু গাড়ি ভাড়া জোগাড় করতে পারেনি। এটা কয়েক হপ্তাহ আগের ঘটনা। তারপর এই ঘন্টাখানেক আগে এসেছে দুঃসংবাদ। খবর নিয়ে এসেছে এক নাবিক। অনেক খুঁজে পেতে বের করেছে ববের চিলেকোঠা। তাকে চিঠি দিয়ে এসেছে ববের বাবার কাছে থেকে। ওই তো ঘরের কোণে পুরনো নরবের টেবিলটায় পড়ে আছে খামে ভরা চিঠিটা। মুমূর্ষু এক নাবিকের শেষ অনুরোধ ফেলতে পারেনি আর এক নাবিক পৌঁছে দিয়েছে চিঠিটা। লোকটা দেরি করেনি। 2-4টা কথা হলেই বিদায় নিয়েছে। তার নামও জিজ্ঞাসা করা হয়নি। নাবিক বলে গেছে হাসপাতালে মারা যায়নি ববের বাবা। মারা গেছে সাগর তীরের ছোট্ট এক সরাইখানায়। ভালো হয়ে উঠেছে তখন কলিন্স। বন্ধুত্ব হয়েছে নাবিকের সঙ্গে। দুজন মিলে আবার জাহাজে চাকরি খুঁজছে। পেয়েও গিয়েছিল চাকরি। পরদিনে চলে যেত সরাইখানা ছেড়ে। কিন্তু তার আগেই ঘটে গেল ঘটনা। গভীর রাতে পাশের ঘরে গঙ্গানি শুনে ঘুম ভেঙে যায় নাবিকের। তাড়াতাড়ি উঠে গিয়ে দেখে বিছানায় পড়ে কাতরাচ্ছে কলিন্স। রক্তে মাখামাখি। পিঠে বিঁধে আছে একটা বড় ছুরি। নাবিককে দেখে কাছে রাখলো। একটা চিঠি হাতে তুলে দিয়ে অনুরোধ করলো ওটা যেন তার ছেলের কাছে পৌঁছে দেয়। ববের চিলেকোঠার ঠিকানাও দিল বিড়বিড় করে কোনো মতে। নাবিক কি মিছে কথা বলেছে? কিন্তু কেন বলবে? না, তেমন কোনো কারণ খুঁজে পাচ্ছে না বব। ভয়ে ভয়ে চিঠিটা খুলছে না সে। এখনো ক্ষীণ আশা রয়েছে তার বাবা মারা যায়নি। কিন্তু চিঠি খুলে পড়লেই হয়তো এই আশাটুকু থাকবে না। গত 1 ঘন্টায় বারবার চিঠিটা হাতে নিয়েছে সে খোলার জন্য, কিন্তু শেষ পর্যন্ত পারেনি। আবার রেখে দিয়েছে। ভারী বেশ পুরু চিঠি। খামের ওপর পেন্সিলে অস্পষ্টভাবে লেখা রয়েছে ববের নাম ঠিকানা। বাবার হাতের লেখা চেনে বব। খামের উপরে লেখার সঙ্গে ঠিক যেন মেলে না। না মেলারই কথা। আহত অসুস্থ একজন লোক লিখতে পেরেছে এই যথেষ্ট। হাত কেঁপেছে। গুটি গুটি করে সুন্দর অক্ষরে লিখবে কি করে? জাহাজের ভেপুর তীক্ষ্ণ শব্দে চমক ভাঙল ববের। জানালা থেকে নাক সরালো। দেখলো গভীর সাগরে চলাচলকারী একটা স্টিমার ধীরে ধীরে এসে লেগেছে বন্দরে। ধূসর অন্ধকারে মস্ত এক জলদানব যেন উঠে এসেছে সাগরের তল থেকে। গায়ে কাঁটা দিয়ে উঠল ববের। দৃশ্যটা মোটেই সূক্ষ্ম নয়। এই মুহূর্তে আরও খারাপ লাগছে। বিষণ্ণতর করে তুলছে পরিবেশ। বাইরে বৃষ্টিপাত আরও হিম হয়েছে। ধোঁয়াটে একটা ভেজা চাদর যেন ঝুলে রয়েছে বাতাসে। রাস্তাঘাটে প্যাচ পেঁচে কাদা। হুসহুস করে পানি ছিটিয়ে কাদাযুক্ত চলে যাচ্ছে এক একটা গাড়ি। বাড়িঘরে আলো জ্বলে উঠেছে। ঘোলাটে হলুদ মিটমিটে আলো। সিঁড়িতে পায়ের শব্দ হলো। বিরক্তিকর দৃশ্য থেকে চোখ ফেরানোর সুযোগ পেয়ে যেন বেঁচে গেল বব। মনে পড়ল এমনি এক সন্ধ্যেই সিঁড়িতে ভারী বুটের শব্দ উঠেছিল মচমচ করে। জানালা খুলে গিয়েছিল। ঘরে ঢুকেছিল তার বাবা। মনে আশার আলো। আহা, এখনো যদি তাই হতো। চিলেকোঠার দরজার কাছে এসে থামল পায়ের শব্দ। কে? নাবিক কি আবার ফিরে এসেছে? ভুলে গিয়েছিল কোনো কথা বলার জন্য এসেছে সেটা? কি জানি কেন প্রথম চিঠিটার উপর চোখ পড়ল ববের। এক লাফে গিয়ে খামটা খুলে নিয়ে ফেলে দিল পুরনো কাগজপত্রের স্তূপে। ঠিক এ সময় জটকা মেরে খুলে গেল দরজা।
লোকটাকে দেখে পিছিয়ে গেল বব। হিমশীতল চোখে তাকিয়ে রইল আগন্তুক এক মুহূর্ত, তারপর ঘরে ঢুকলো। মানুষ না, যেন এক গরিলা। লম্বা কাঁধ, লম্বা রোমশ একটা হাঁটু ছুঁয়েছে প্রায়, লম্বা রোমশ হাত হাঁটু ছুঁয়েছে প্রায়। মুখ খুলছে আর বন্ধ করছে। আধুনিক মানুষের সঙ্গে চেহারার মিল খুবই কম। সভ্য মানুষের পোশাক পরা, গুহা থেকে জ্যান্ত হয়ে উঠে এসেছে যেন প্রাগৈতিহাসিক গুহা মানব। বা কানের নিচ থেকে কাস্তের মতো বাঁকা হয়ে এসে ঠোঁটের কোণে মিশেছে গভীর একটা কাটা দাগ। ঘন ভুরু, চুল আর গায়ের রোমের মতোই লালচে। ময়লা নীল জার্সি দেখেই অনুমান করা যায় লোকটা নাবিক। স্থির দৃষ্টিতে একে অন্যকে দেখলো দুজনে। নাম কি? খসখসে গলা লোকটার। বব, বব কলিন্স। দুরু দুরু করছে বুকের ভেতর, গলা কাঁপছে তার। রিক কলিন্সের ছানা? মাথা ঝালালো বব। সিওএবে চাকরি করতো? হ্যাঁ। রলি বার্ট দেখা করতে এসেছিল না? কি নাম বললেন? বার্ট, রলি বার্ট, নাবিক। একটু আগে এসেছিল? হ্যাঁ, একজন নাবিক এসেছিল। তোমার বাবার কাছ থেকে কোনো চিঠি এনেছে? হ্যাঁ। কোথায় ওটা? কণ্ঠস্বর বদলে গেছে হঠাৎ, পিস্তলের গুলি ফাটলো যেন। কে? কেন? প্রশ্ন করো না, ধমকে উঠল লোকটা। কোথায়? কি করবেন? সাহস করে জিজ্ঞেস করে ফেললো বব। কি করবেন? সাহস করে জিজ্ঞেস করে ফেললো বব। কোথায়? চেঁচিয়ে উঠল লোকটা। জ্বলে উঠল ববের নীল চোখ, কঠিন হলো চোয়াল। বলবো না। পকেট থেকে ছুরি বের করলো লোকটা। বোতাম টিপতেই ক্লিক করে খুলে গেল লম্বা বাঁকানো ফলা। বলবে না? না? ঝকঝকে মারাত্মক ফলাটার দিকে যেন মন্ত্রমুগ্ধের মতো চেয়ে আছে বব, সরাতে পারছে না দৃষ্টি। সামনে বাড়তে শুরু করলো নাবিক। সামান্য কুঁজে হয়ে গেছে শরীর, হিংস্র জানোয়ারের মতো ঠোঁট ছড়িয়ে গেছে দুপাশে, বেরিয়ে পড়েছে দুই সারি ক্ষয়ে যাওয়া হলদেটে দাঁত। এগিয়ে আসছে এক পা করে। পিছিয়ে এলো বব, হাত ঠেকলো দেয়ালের পিছনের পিছিয়ে এলো বব, হাত ঠেকালো পেছনের দেয়ালে। ভয়ঙ্কর এক মুহূর্ত দিশেহারা হয়ে দাঁড়িয়ে রইল সে। পরক্ষণেই ঘরের একমাত্র চেয়ার তুলে নিয়ে ছুঁড়ে মারল। চোখের পলকে মাথা নিচু করে ফেললো নাবিক। চেয়ারটা গিয়ে লাগলো উল্টো দিকের জানালায়। ঝনঝন শব্দে কাঁচ ভাঙল। শব্দের রেশ মিলিয়ে যাওয়ার আগেই ছুটে জানালার বাইরে এসে বাইরে মুখ বাইরে মুখ বাড়িয়ে চেঁচিয়ে উঠল বব। বাঁচাও, বাঁচাও! নিচের অন্ধকারে কেউ তার চিৎকার শুনল কিনা বোঝা গেল না। লাফিয়ে ববের পেছনে এসে দাঁড়ালো নাবিক। শেষ মুহূর্তে পেছনে ফিরে তাকালো বব। ছুরি চালিয়েছে লোকটা। ঝট করে বসে পড়ল সে। কোনো মতে ছুরি খাওয়ার হাত থেকে বাঁচল। ভারসাম্য হারিয়ে কাঠ হয়ে গেছে নাবিক। সুযোগটা কাজে লাগালো বব। নাবিকের বগলের তলা দিয়ে ছুটে গেল দরজার দিকে। তারা খাওয়া খরগোশের মতো দিক বিদিক হুঁশ হারিয়ে লাফিয়ে পড়ল সিঁড়িতে। এক এক লাফে 3টা করে সিঁড়ি টপকে নেমে গেল নিচে। অন্ধকারে পা ফসকে পড়লে যে ঘাড় ভেঙে মরবে সে খেয়ালই নেই। পেছনে ফিরে তাকানোর সাহস বা সময় কোনোটাই নেই ববের। সিঁড়ির একেবারে শেষ মাথায় এসে পড়ল শূন্য হলঘর। ওপাশে দরজা। এক ছুটে হল পেরোলো সে। ধাক্কা দিয়ে খুলে ফেললো ভেজানো দরজা। লাফিয়ে এসে নামলো পথে। কোনো দিকে তাকানোর ফুরসত নেই। সোজা সামনে ছুটল। মোড়ের লাইট পোস্টের কাছে প্রায় সময় একজন পুলিশকে পাহারায় থাকতে দেখেছে। তাকেই এখন দরকার। 10 গজও যেতে পারল না বব, তার আগে হুমড়ি খেয়ে পড়ল কার গায়ে। আবছা অন্ধকারে তার পথ রোধ করে দাঁড়িয়ে রয়েছে 3জন মানুষ। একজন বড়, অন্য দুজন তারই মতো কিশোর। পাশ কাটিয়ে সরে যাওয়ার চেষ্টা করলো বব। খপ করে তার হাত চেপে ধরে আটকালো লোকটা। লোহার বড়শি দিয়ে যেন কেউ কবজি চেপে ধরেছে ববের। হোকে! বাজখাই গলার বিশাল দেহি দানবটার। কি হয়েছে খোকা? ভূতে তাড়া করেছে? গলা শুনেই বুঝলো বব চোর ডাকাত নয়, ভদ্রলোকের হাতেই পড়েছে। স্বস্তির নিঃশ্বাস ফেললো। হাঁপাতে হাঁপাতে বলল, ওখানে, ওখানে আমার ঘরে একটা লোক। লোক? হাসলো লোকটা। লোক তো আর ভূত না। ঘাড় মটকে। আর একটু হলেই খুন করে ফেলতো আমাকে, তিক্ত কণ্ঠে বলল বব। খুন? হ্যাঁ। কিভাবে? ছুরি মেরে। কেন? ওর কথায় রাজি হয়নি বলে। কি করতে বলেছিল? জিজ্ঞেস করলো এক কিশোর। একটা চিঠি, আমার বাবার চিঠি। প্লিজ তোমরা আমার সঙ্গে চলো। চিঠিটা নিতে দিও না ওকে, অনুনয় করলো বব। চিঠি? লোকটার দিকে ফিরল কিশোর। বরিস, চলুন তো দেখি কি ব্যাপার। আসুন জলদি। ববের দিকে ফিরে বলল, চলো তোমার ঘর দেখাও। দ্বিধা করলো না বব। তারপর বরিসের হাত থেকে হাত ছাড়িয়ে নিয়ে ঘুরে দাঁড়ালো। অন্ধকার সিঁড়ি বেয়ে চিলেকোঠার দরজায় এসে দাঁড়ালো 4জনে। দরজা বন্ধ। নিচের ফাঁক দিয়ে মৃদু আলো আসছে। এই ঘর, বলল বব। কিন্তু আমি যখন বেরিয়েছিলাম খোলা ছিল দরজা। দরজা বন্ধ করে নিশ্চয় জানালা দিয়ে পালিয়েছে, বলল আরেক কিশোর। না, সম্ভব না, মাথা নাড়ল বব। 40 ফুট
লাফিয়ে নামতে পারবে না। ভিতরেই আছে তাহলে, চেঁচিয়ে ডাকলো বরিস। এই যে ভেতরের মানুষ, দরজা হলো। সাড়া নেই। এটাই তোমার ঘর তো খোকা? সন্দেহ বরিসের কণ্ঠে। নিশ্চয়। ভাড়া দাও? নইলে থাকতে দেবে কেন? সত্যি বলছো? খোদার কসম। ওকে। এই তোমরা সরে দাঁড়াও। দুপা পিছিয়ে এসে ছুটে গিয়ে দরজার উপর পড়লো যেন হাতি। মরমর করে ভেঙে পড়লো পাল্লা। টেবিলের কাছে দাঁড়িয়ে আছে গরিলাটা, হাতে একটা চিঠি, মাত্র পেয়েছে বোধহয়। বরিশকা দেখে কুঁচকে গেল ঘনঘুরু। হাত বাড়িয়ে তুলতে গেল টেবিলে থাকা ছুরিটা। খবরদার! ধমকে উঠল বরিশ। ঘাড় মটকে দেবো ধরে। এখানে কি করছো? সেটা তোমার ব্যাপার না। শুয়োরের মতো ঘোত করে উঠল গরিলা। এই হারামজাদা! হঠাৎ করে রেগে গেল সদাশান্ত বরিশ। আমার ব্যাপার না তো কি তোর? হারামির বাচ্চা হারামি! এখানে ঢুকেছিস কেন? রাখ চিঠিটা, রাখ। যদি না রাখি? গলায় জোর নেই গরিলার। বুঝতে পারছে এই ভাল্লুকের সঙ্গে লাগতে যাওয়া উচিত হবে না। হাত দুটো ভাঙবো আগে, পা করবো খোঁড়া, তারপর নিয়ে যাব পুলিশের কাছে। ছুরির দিকে আরেকটু হাত বাড়ালো গরিলা। দুই লাফে কাছে চলে এলো বরিশ। চেপে ধরলো কবজি। একটানে সরিয়ে আনলো টেবিলের কাছে থেকে। কবজিতে বেকায়দা একটা মোচড় দিতেই চিঠিটা খসে পড়ল নাবিকের হাত থেকে। ব্যথায় উহ করে উঠল। লোকটাকে মাথার উপর তুলে নিল বরিশ। তারপর আলগোছে দিল ছেড়ে। ধরাম করে মেঝেতে পড়ল গরিলা। কেঁপে উঠল সারা বাড়ি। কোমরে হাত দিয়ে কোকাতে কোকাতে কোনো রকমে বাঁকা হয়ে উঠে দাঁড়ালো নাবিক। জানোয়ারের মতো দাঁত খেঁচিয়ে বলল, আমি আমি দেখে নেব তোমাকে। ধরার জন্য আবার হাত বাড়ালো বরিশ। এক লাফে পিছিয়ে গেল নাবিক। একে একে নজর বোলালো তিন কিশোরের ওপর। বরিশের দিকে তাকালো আবার। ফিরে চাইলো টেবিলে রাখা ছুরির দিকে, মেঝেতে পড়া চিঠির দিকে। দ্বিধা করলো। তারপর হেঁটে গেল দরজার দিকে। বারান্দায় বেরিয়ে ফিরে তাকালো, শাসালো, আমি ভুলবো না, মনে রাখিস দৈত্য। খুশি বাড়িয়ে আবার এক পা বাড়ালো বরিশ। সঙ্গে সঙ্গে ঘুরে গিয়ে সিঁড়িতে নামলো নাবিক। দুপদাপ শব্দ তুলে নেমে গেল। কি ব্যাপার? ঘুরু নাচালো প্রথমে কিশোর ববের দিকে চেয়ে। বাড়িতে কেউ নেই নাকি? না। মাথা নাড়ল বব। ভালো মতো দেখলো কিশোরকে। এক ঝাঁকা কোঁকড়ানো চুল মাথায়, অপূর্ব সুন্দর দুটো কালো চোখ, তীক্ষ্ণ বুদ্ধির ঝিলিক। বেড়াতে গেছে? বাড়ি পাহারায় রেখে গেছে আমাকে। এই সুযোগে ডাকাতি করতে এসেছিল ডাকাতটা। হাসলো অন্য কিশোর। কুচকুচে কালো মুখে নিষ্পাপ হাসি। ম্লান আলোয় ঝকঝক করে উঠল সাদা দাঁত। খাইছে? বরিস, আপনার সিনেমায় নামা উচিত। যা একখান আসার দিয়েছেন না বেটাকে। জনি ওয়াইজ মুলার ফেল। সিনেমায় টারজানের অভিনয় দারুণ করতে পারবেন। মুসার কথায় কান নেই কিশোর পাশার। নিচু হয়ে তুলে নিল চিঠিটা। ববের দিকে ফিরে বলল, তোমার বাবার চিঠি? নিশ্চয় মূল্যবান কোনো খবর আছে। মূল্যবান? হ্যাঁ, তা বলতে পারো, বিষণ্ণ কণ্ঠে বলল বব। দুনিয়ায় একটিমাত্র লোক যে আমাকে ভালোবাসত, তার হাতের ছোঁয়ায় যে আছে। মানে? বাবা মারা গেছে। ঝরঝর করে কেঁদে ফেলল বব। তার শেষ চিঠি। ববের কাঁধে হাত রাখলো মুসা আমান। কথা জোগালো না মুখে। বব একটু শান্ত হলে কিশোর জিজ্ঞেস করলো, চিঠিটা এখনো খোলনি কেন? সময় পাওনি? পেয়েছি। ঘাড় নাড়ল বব। খুলিনি? খুললেই তো সব আশা শেষ। ববের মানসিক অবস্থা বুঝতে পারছে কিশোর। গলায় সহানুভূতি ঢেলে বলল, যা ঘটে গেছে গেছে, তাকে মেনে নিতেই হবে। এই দেখো, আমিও তো তোমারই মতো। আমার তো বাবা মা একসঙ্গে গেছে, গাড়ি অ্যাক্সিডেন্টে। কিশোরের দিকে চেয়ে কি যেন ভাবলো বব, কিন্তু আর কাঁদল না, চোখ মুছল। এখন কি করবে? থাকবে এখানেই? জিজ্ঞেস করলো কিশোর। কি জানি, ভয় লাগছে, আবার যদি সে ফিরে আসে। তোমার কোনো আত্মীয় স্বজন নেই? বন্ধু বান্ধব? না। টাকা? হোটেলে থাকার মতো? না। একলা তো না? না। বিড়বিড় করলো কিশোর। শোচনীয়। হ্যাঁ। তো কোথায় থাকবে আজ রাতে? শুয়ে থাকবো গিয়ে বাগানোর কোনো এক কুড়েতে, যদি খোলা পাই। কোথায়? ভুরু কুঁচকে গেছে মুছার। বাগানে জিরানোর জন্য কুড়ে থাকে না, ওগুলোর কোনো একটাতে। ইয়াল্লা, মাথা খারাপ এই শীতের মধ্যে? ঠেকায় পড়ে আগেও থেকেছি। এক কাজ করো না, প্রস্তাব রাখলো কিশোর। চলো কোনো হোটেলে গিয়ে খেয়ে নিই আগে, খিদে পেয়েছে আমার। তোমারও নিশ্চয়। তারপর ভেবেচিন্তে ঠিক করা যাবে কোথায় থাকবে। কি বলো? কিন্তু আমার কাছে তো পয়সা কড়ি। সেটা তোমার না ভাবলেও চলবে, বাধা দিয়ে বলল কিশোর। আমাকে বন্ধু ভাবতে আপত্তি আছে? চুপ হয়ে গেল বব। ধীরে ধীরে আলো ফুটলো নীল চোখের তারায়। হাসলো, খুব মিষ্টি হাসিটা। না, কোনো আপত্তি নেই। হাত বাড়িয়ে দিল। আমি রব কলিন্স। আমি কিশোর পাশা। ও আমার বন্ধু মুসা আমান। আরও বরিস চোকোমাস্কি, ব্যাভেরিয়ায় বাড়ি। হেসে মস্ত ধক থাবা বেরিয়ে দিল। হেসে মস্ত
ঢপ থাবা বাড়িয়ে দিল বরিস। ববের হাত ধরে ঝাঁকুনি দিল। বরিসের ধারণা হাল তো ঝাঁকুনি দিয়েছে, কিন্তু ববের মনে হলো কাদের কাছ থেকে তার হাতটা খসে চলে আসবে এবার। আচ্ছা, কিশোর বলল, এদিকে কোনো ভালো হোটেল আছে, মানে ভালো খাবার পাওয়া যায়? আমি ভাই মুসলমান, মুসাও, কিছু মনে করো না, শুয়োর টুয়োর খেতে পারবো না। আছে? গাল চুলকালো বব। একটু চিন্তা করে নিয়ে বলল, আছে বন্দরের ধারে। নানা দেশের নানা জাহাজ আসে, নানা রকম লোক, নানা রকম লোক, এক একজন এক এক রকম খায়, কিন্তু দাম একটু বেশি। কুছ পরোয়া নেই। হাত বাড়লো কিশোর। টাকা আছে আমার কাছে, চলো, খিদেই নাড়ি জ্বলছে। শেষ হলো শেষ হলো জলদস্যু দ্বীপ ১ এর প্রথম পর্ব। গল্পটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং আমাদের পাশে থাকবেন, বেল আইকনটিতে